শুরু করতেছি আজকের ক্লাস। আজকে আমরা প্রথমে পড়বো লিভার অ্যাবসেস নিয়ে। আগের দিন হেপাটাইটিস পড়াইছিলাম, লিভারের ইনফেকশন। আজকে পড়াবো লিভার অ্যাবসেস। অ্যাবসেস মানে কি? ফার্স্টে অ্যাবসেস মানে কি একটু জানতে হবে। অ্যাবসেস মানে আমরা সহজ বাংলায় বুঝি ফোড়া। ঠিক আছে, ফোড়া একটা থলির মতো হবে, ওর ভিতরে হইছে পুজ জমা হবে, এটাই হইছে অ্যাবসেস। তাহলে লিভার অ্যাবসেস কি জিনিস? যদি লিভারে এরকম একটা ফোড়া হয় কোনো ইনফেকশনের কারণে, সেটাকে আমরা বলবো লিভার অ্যাবসেস। সহজ বাংলায় যকৃতের ফোড়া। ঠিক আছে, লেখা আছে এই জায়গায় লিভার অ্যাবসেস ইজ এ লোকালাইজড কালেকশন অফ পাস। লোকালাইজড মানে কি? স্থানীয় কালেকশন। ঠিক আছে, স্থানীয় লিভারের একটা জায়গায় একটা কালেকশন থাকে পাসে। ঠিক আছে, কজড বাই ইনফেকশন ডিউ টু ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ফাঙ্গাস। এই জায়গায় ব্যাকটেরিয়া প্যারাসাইট দিয়ে বেশি হয়, ফাঙ্গাস দিয়ে খুবই সামান্য হয়। ফাঙ্গাসের জন্য আমরা পড়াবো না, ফাঙ্গাস নিয়ে আমাদের কোনো আলোচনা ওইভাবে নাই। ফাঙ্গাস দিয়ে খুবই সামান্য হয়, এটা রেয়ার একদম। ঠিক আছে, মেইনলি হয় ব্যাকটেরিয়া দিয়া আর প্যারাসাইট দিয়া। আর এর ফলে কি হয়? টিস্যু নেক্রোসিস হয়। নেক্রোসিস মানে পচন। ঠিক আছে, পচে যায় আর কি। ইটস লিডস টু টিস্যু নেক্রোসিস, মানে লিভারের যে টিস্যু গুলো থাকে হেপাটোসাইট, এতে পচন শুরু হয় আর ক্যাভিটি ফর্ম হয়। ঠিক আছে, ক্যাভিটি মানে হচ্ছে গর্ত। গর্ত আমরা যদি করি, এক্সরে করি বা আল্ট্রাসোনোগ্রাম করি, তখন আমরা এই ক্যাভিটিটা পাই। ক্যাভিটি ফর্মেশন ইনসাইড দ্য লিভার। তাহলে লিভার অ্যাবসেস লিভারের ফোড়া। লিভারের একটা লোকাল জায়গায়, একটা জায়গায় পাসের একটা থলি হবে, যার ভিতর পাসগুলো জমা হবে। ঠিক আছে, কি কারণে? ব্যাকটেরিয়াল অথবা প্যারাসাইটের কারণে। প্যারাসাইটের বাংলা হচ্ছে প্রোটোজোয়া বা পরজীবী। ঠিক আছে, পরজীবী। আর ব্যাকটেরিয়া মানে তো ব্যাকটেরিয়াই। লিভার অ্যাবসেস দুই প্রকার। আমরা এই যে ফার্স্টেই বলে ফেলছি, একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, একটা প্যারাসাইট দিয়ে। যদি ব্যাকটেরিয়া দিয়ে হয় তাহলে এর নাম হয়ে যায় পায়োজেনিক লিভার অ্যাবসেস। পায়োজেনিক লিভার অ্যাবসেস। আর যদি প্যারাসাইট দিয়ে হয় তাহলে এই ক্ষেত্রে হয় অ্যামিবিক লিভার অ্যাবসেস। অ্যামিবিক লিভার অ্যাবসেস। ঠিক আছে, পায়োজেনিক লিভার অ্যাবসেস আর অ্যামিবিক লিভার অ্যাবসেস দুইটা দুই প্রকার। ট্রিটমেন্টটি একটু ভিন্ন আছে দুইটার ক্ষেত্রে। ঠিক আছে, দুইটাই সেম ট্রিটমেন্ট দিলে হয় না সাধারণত, এই জন্য আমরা দুইটা আলাদা আলাদা করে পড়াবো। পায়োজেনিক লিভার অ্যাবসেস কি কি দিয়ে হয়? কিছু ব্যাকটেরিয়া দিয়ে হয়, এগুলোর নাম এই জায়গায় লেখা আছে, ইকোলাই, ক্লেবশিলা, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস। ঠিক আছে, আর অ্যামিবিক হয় এন্টামোবিয়া হিস্টোলাইটিকে দিয়ে। নাম মুখস্থ করার দরকার নাই, যার জেনে রাখেন দুই প্রকার পায়োজেনিক লিভার অ্যাবসেস। পায়োজেনিক মানে ব্যাকটেরিয়া, পায়োজেনিক মানে হচ্ছে পুজ, ওই জায়গা থেকে হচ্ছে ব্যাকটেরিয়া। আর অ্যামিবিক লিভার অ্যাবসেস। আর এই লিভার অ্যাবসেস ডিজিজটা মূলত ডেভেলপিং কান্ট্রিতে বেশি হয়। ঠিক আছে, ডেভেলপিং কান্ট্রিতে বেশি হয়, মানে আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল গরিব দেশ যারা, সেই সব দেশে বেশি হয়। ঠিক আছে, এরপর আসেন রিস্ক ফ্যাক্টর। কাদের এই রোগটা বেশি হওয়ার সম্ভাবনা আছে? যাদের হইতে ইমিউন সিস্টেম অত ভালো না, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, তাদেরই এই রোগটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এরকম কিছু কন্ডিশনের নাম দেওয়া আছে। প্রথমেই ডায়াবেটিস মেলাইটাস। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের ভালো নাম ডায়াবেটিস মেলাইটাস, শর্টে আমরা ডিএম বলি। ঠিক আছে, ডিএম বলি। তাহলে যাদের ডায়াবেটিস আছে তাদের হতে পারে। অ্যালকোহলিজম, যারা ক্রনিক অ্যালকোহল খায়, মানে নিয়মিত অ্যালকোহল বা মদ খায়, তাদের হতে পারে। তারপর ম্যাল নিউট্রিশন, অপুষ্টি। ঠিক আছে, অপুষ্টি জনিত রোগ, অপুষ্টিতে যারা ভোগে তাদের হতে পারে। ইমিউন সাপ্রেশন, আগেই বললাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের, এইসব রোগ, ইমিউন সাপ্রেশনের কিছু রোগ আছে, যেমন এইচআইভি, এইডস এর নাম হয়তো শুনছেন, সেই এইডস। বা যারা ক্যান্সারে আক্রান্ত তারা, বা কেমোথেরাপি যাদের দেয়া হয়, ক্যান্সারের কেমোথেরাপি দেওয়া হয় তাদের, বা স্টেরয়েড যারা নেয়, কর্টিকোস্টেরয়েড, এই যে কর্টান টর্টান জাতীয় ওষুধ অনেক দিন ধরে খাচ্ছে, তাদের হতে পারে। তারপর ক্রনিক লিভার ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে। আর রিসেন্ট অ্যাবডোমিনাল ইনফেকশন অর সার্জারি। রিসেন্ট অ্যাবডোমিনাল ইনফেকশন বলতে বোঝাচ্ছে পেটে কোনো কারণে আঘাত লাগে যদি ইনফেকশন হয়, অথবা পেটের কোনো সার্জারি, অপারেশন করা হয়েছে সেই কারণে। যেমন অ্যাক্সিডেন্টের ফলে পেট অনেক সময় আঘাত লাগে, ইনফেকশন হয়, বা কোনো অপারেশনের ফলে, বা যাদের রিসেন্টলি ডায়রিয়ার হিস্ট্রি আছে। ঠিক আছে, ফুড পয়জনিং, ডায়রিয়া, এই থেকেও হইতে পারে। তাহলে এইগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এই কন্ডিশন থাকলে এদের এই লিভার অ্যাবসেস হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। ঠিক আছে, একটু বেশি। এছাড়া অন্য কন্ডিশনে হতে পারে, কিন্তু এইসব কন্ডিশন থাকলে একটু সম্ভাবনাটা বেশি। এরপর আসেন ক্লিনিক্যাল ফিচার বা সাইন সিমটম। সাইন সিমটম মানে লক্ষণ। ঠিক আছে, লক্ষণের ভিতর কিছু জেনারেল ফিচার, যেটা দুইটার ক্ষেত্রেই থাকে, অ্যামিবিক হোক বা বায়োজেনিক হোক, দুইটার ক্ষেত্রেই কমন। প্রথমেই জ্বর আসবে পেশেন্টের। ঠিক আছে, পেশেন্টের জ্বর আসবে উইথ চিলস এন্ড রাইগর। চিলস এন্ড রাইগরস মানে কাঁপুনি দিয়ে।
কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ঠিক আছে। জ্বরের ক্ষেত্রে যদি ব্যাকটেরিয়া মানে পায়োজেনিক লিভার অ্যাবসেস হয় তাহলে টেম্পারেচারটা একটু বেশি হয়, দেখা যায় টেম্পারেচার 102-3 উঠে যায় বা এরও বেশি হতে পারে। আর যদি অ্যামিবিক হয়, অ্যামিবা দেওয়া হয়, তাহলে টেম্পারেচারটা একটু কম থাকে, 101 100 এরকম থাকে, ঠিক আছে। এর সাথে মেলাইট থাকে, মেলাইট মানে দুর্বলতা, ওয়েট লসের হিস্ট্রি থাকে, ওয়েট লসের হিস্ট্রি 1-2 দিনে হবে না। যদি এই লিভার অ্যাবসেসটা 2-3 মাস হয়ে যায় সেই ক্ষেত্রে ওয়েট লসের হিস্ট্রি পাবেন, মানে ওজন কমে যাচ্ছে। নাইট সুইটের হিস্ট্রি পাই, রাতে ঘামায়, মানে জ্বরটা রাতে ছাড়ে তো এই জন্য রাতে ঘামায়। এছাড়া আমাদের অ্যাবডোমিনাল পেইন থাকে, কোথায় থাকে, লিভারের অবস্থান যেই জায়গায় ওই জায়গায় ব্যথা করে, ডান দিকের উপরিভাগে, ঠিক আছে। রাইট আপার কোয়াড্রেন্ট, ডান দিকের উপরিভাগে লিভারের অবস্থান আমাদের পেটের ডান দিকের উপরিভাগে, ঠিক আছে। তাহলে এই জায়গায় ব্যথা হবে, ঠিক আছে, রাইট আপার কোয়াড্রেন্ট। এটার আরেকটা নাম আছে হাইপোকন্ড্রিয়াক রিজন। এছাড়া হেপাটোমেগালি হতে পারে, ঠিক আছে, হেপাটোমেগালি হতে পারে। হেপাটোমেগালি বলতে বুঝায় লিভার বড় হয়ে যাওয়া। লিভার বড় হয় কেন? কারণ এই জায়গায় একটা ফোড়ার মতো হয়েছে, এই জন্য সুইলিং হয়, এই কারণে লিভারটাও বড় হয়ে যায়। অনেক সময় এই লিভার বড় হয়ে যায় প্লাস ব্যথা, টেন্ডার মানে চাপ দিলে ব্যথা লাগবে। যদি আপনি লিভার পালপেট করতে চান, হাত দেন, ওই লিভার যে জায়গায় থাকে ওই জায়গায় চাপ দিলে ব্যথা লাগবে, এটারে বলা হচ্ছে টেন্ডার হেপাটোমেগালি। আর কিছু ক্ষেত্রে জন্ডিস থাকে, জন্ডিস থাকলে আমরা প্রস্রাবের কালার দেখে বুঝবো অথবা চোখ দেখলেই বুঝতে পারবো যে পেশেন্টের জন্ডিস হয়েছে, ঠিক আছে। আর অ্যামিবিক লিভার অ্যাবসেসের ক্ষেত্রে আলাদা একটু হয়, অ্যানকোবি সস পাই আমরা, ঠিক আছে, অ্যানকোবি সস পাস। অ্যানকোবি সস পাস মানে পাস যেটা বের হয় এটার কালার হয় অ্যানকোবি সসের মতো, ঠিক আছে, ব্রাউনিশ ব্রাউনিশ একটা কালারের পাস পাই আমরা, এই জন্য এটা হচ্ছে আলাদা ফিচার। বাকি ফিচার সবগুলোই মোটামুটি সেম, ঠিক আছে, সেম। আর এই যে অ্যামিবিক অ্যাবসেস যদি হয় এটা সাধারণত সিঙ্গেল অ্যাবসেস হয়, মানে একটা ফোড়ার মতো হয়। আর ব্যাকটেরিয়া হইলে এটা অনেক ক্ষেত্রে আরো বেশি হইতে পারে, মাল্টিপল হইতে পারে। আমরা যখন আল্ট্রাসোনোগ্রাম করব তখন দেখতে পারবো যে একটা না মাল্টিপল, অনেকগুলো। ব্যাকটেরিয়া দিয়ে হইলে অনেকগুলো হতে পারে। আর যদি অ্যামিবা দিয়ে হয় তাহলে সিঙ্গেল পাস পাই, সিঙ্গেল অ্যাবসেস পাই আমরা সাধারণত, এর বেশি পাই না। তাহলে এইগুলো আমাদের ফিচার। কমন ফিচার হচ্ছে জ্বর আসবে পেশেন্টের, কাঁপুনি দিয়ে, দুর্বলতা থাকবে, জন্ডিস থাকবে, তারপর পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা থাকবে, লিভার বড় হয়ে যেতে পারে, আর লিভার ধরতে গেলে ব্যথা লাগবে। এগুলো হচ্ছে আমাদের কমন ফিচার, ঠিক আছে। কমন ফিচার প্রেজেন্টেশন এইটা নিয়ে আসবে পেশেন্ট আপনার কাছে। পেশেন্ট আসলে আপনার তো ফার্স্টে আন্দাজ করতে হবে যে কি সমস্যা। তাইলে যদি এইরকম সমস্যার কথা বলে তাহলে আমরা আন্দাজ করি এটা লিভার অ্যাবসেসের দিকে যাচ্ছে। এবার আসেন কমপ্লিকেশন। আচ্ছা, কমপ্লিকেশন পরে পড়ি, আগে আসেন ইনভেস্টিগেশন, পরীক্ষা কি কি করব আমরা। একটা লিভার অ্যাবসেসের রোগী যদি আপনি মনে করেন, আপনি তো খালি সাইন সিমটম দিয়ে কখনো শিওর বলে দেওয়া যাবে না যে লিভার অ্যাবসেস, আমার হচ্ছে পরীক্ষা করে কনফার্ম করতে হবে। তাহলে কি কি পরীক্ষা আমরা করব? পরীক্ষা কনফার্ম করার জন্য যদি একটা টেস্ট করতে হয়, প্রথমে আমার করতে হবে আল্ট্রাসোনোগ্রাম, ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাম। এটা দিয়ে আমরা কনফার্ম হতে পারবো যে এটা লিভার অ্যাবসেস নাকি। লিভারের একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, এই জায়গায় লিখে দিই আমরা আল্ট্রাসোনোগ্রাম অফ লিভার। এই জায়গায় কিন্তু অ্যাবডোমেন লিখলে হবে না, আল্ট্রাসোনোগ্রাম অফ লিভার অথবা আল্ট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি রিজন, যে কোনো একটা লিখি, লিভার অথবা হেপাটোবিলিয়ারি রিজন। যদি আল্ট্রাসোনোগ্রাম করি তাইলে আমরা এই অ্যাবসেস বা ফোড়াটা দেখতে পাই। আল্ট্রাসোনোগ্রামের ভিতরে রিপোর্টে লেখা থাকবে যে সিঙ্গেল ক্যাভিটি আর মাল্টিপল ক্যাভিটি, যেটাই আসুক লেখা থাকবে। আল্ট্রাসোনোগ্রাম বাদে আর কিছু নরমাল টেস্ট আমরা করব। সিবিসি করব প্রথমেই একটা, ঠিক আছে, সিবিসি করব। সিবিসিতে আমাদের লিউকোসাইটোসিস মানে ডাব্লিউবিসি কাউন্টটা বৃদ্ধি পাবে। ডাব্লিউবিসি নরমাল কাউন্ট 4000 থেকে 11000, এই ক্ষেত্রে আমরা 11000-এর বেশি পাবো। লিউকোসাইটোসিস মানে ডাব্লিউবিসির কাউন্ট বেশি। সাথে মিউট করেন, সাউন্ড অন করেন না আপনারা, কাইন্ডলি মিউট করে রাখুন। সাউন্ড অন কার, সাউন্ডটা অফ করেন কাইন্ডলি। আকাশ, আকাশ কে, সাউন্ড অফ করেন। সাউন্ড অফ করেন।
আচ্ছা, লিউকোসাইটোসিস যেটা বলতেছিলাম আমরা প্রথমেই সিবিসি আল্ট্রাসোনোগ্রাম দিয়ে তো কনফার্ম করব সিবিসি তে আমরা লিউকোসাইটোসিস পাবো। ঠিক আছে, ডাব্লিউবিসি কাউন্ট 11,000-এর বেশি হলে আমরা এই কন্ডিশনে লিউকোসাইটোসিস বলি। এই ক্ষেত্রে ডাব্লিউবিসি কাউন্ট 11,000-এর বেশি আসবে। পাশাপাশি আমরা ইএসআর দেখি, ইএসআর মানে কি এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এটা বেশি পাবো। যে কোনো ইনফেকশনে ইএসআর বাড়ে, ঠিক আছে, যে কোনো ইনফেকশন, যেহেতু এটা একটা ইনফেকশন এক্ষেত্রে আমরা ইএসআর কাউন্ট বেশি পাবো। ইএসআর কাউন্ট বেশি, ইএসআর নর্মাল হইতে 20 পর্যন্ত, আমরা এক্ষেত্রে 20-এর উপরে পাবো, দেখা যাবে 30, 40, 50 এরকম পাচ্ছি। ঠিক আছে, এর পাশাপাশি যেহেতু লিভারের সমস্যা সাসপেক্ট করতেছি, আমরা একটা লিভার ফাংশন টেস্ট করি। লিভার ফাংশন টেস্টের ভিতরে অনেকগুলো পয়েন্ট আছে, এতগুলো করার দরকার নেই। এই ক্ষেত্রে আমরা এএলপি, বিলিরুবিন 2-3টা টেস্ট করি, অনেক সময় এএসটি করি। ঠিক আছে, এই ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা কাউন্টই বেশি পাবো। ঠিক আছে, বেশি পাবো। এর পাশাপাশি আর আমরা ব্লাড কালচার আগে করতাম, বর্তমানে ব্লাড কালচার প্রথমেই করা হয় না, এটা অনেক পরে করা হয়। আমরা ট্রিটমেন্ট দেওয়ার পর যদি না সারে সেই ক্ষেত্রে আমরা ব্লাড কালচারে যাই, আগে ব্লাড কালচার করি না। আর পাশাপাশি একটা সিটি স্ক্যান করা যেতে পারে, কিন্তু এটা অত একটা করা হয় না, অত ইম্পর্টেন্স নাই। আর আল্ট্রাসোনোগ্রামে যদি ভালো না বোঝা যায়, আমরা ফাইন্ডিং ভালো না বুঝি, সেই ক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান করা লাগতে পারে। ঠিক আছে, সিটি স্ক্যানে আরো সুন্দরভাবে বোঝা যায়। সিটি স্ক্যান মানে লিভারের সিটি স্ক্যান, ঠিক আছে, ব্রেনের না। কিন্তু সিটি মানে অনেকে মনে করে শুধু মাথার সিটি স্ক্যান, সিটি স্ক্যান শুধু মাথার না, সিটি স্ক্যান মাথা থেকে পা সব জায়গার হয়। আপনার যেই জায়গার লাগবে সেটা লিখে দিতে হবে। এই ক্ষেত্রে আমার লাগবে কোথায়, লিভারের, তাহলে আমরা লিখে দেব সিটি স্ক্যান অফ লিভার। ঠিক আছে, সিটি স্ক্যান অফ লিভার। আর অ্যাসপিরেশন করতে পারি পাস। ঠিক আছে, আল্ট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন করা যায়, সিটি গাইডেড অ্যাসপিরেশন করা যায়। মানে একটা মেশিন আছে, মেশিনের মাধ্যমে আমার লিভার থেকে পাসগুলা বের করি, বের করে এইটার আমরা কালচার করতে পারি, বা আপনার কন্ডিশন কি তাই দেখতে পারি। ঠিক আছে, কন্ডিশনের ক্ষেত্রে আমি বিকের ক্ষেত্রে তো আগেই বললাম অ্যানকোবিসস, অ্যানকোবিসস মানে ব্রাউনিশ কালার হবে। ঠিক আছে, ব্রাউনিশ কালারের একটা পাস আমরা পাবো। আর পায়োজেনিকের ক্ষেত্রে আমরা খুবই ঘন একটা পাস পাবো। এই ঘন বলতে আমরা বুঝাই দইয়ের মতো ঘন। ঠিক আছে, টক দই যেমন ঘন, ওই ঘনর মতো পাস পাবো, প্লাস ফাউল স্মেলিং থাকবে, মানে দুর্গন্ধ থাকবে। ঠিক আছে, দুর্গন্ধ থাকবে। আর পরবর্তীতে পাসের আবার কালচার করা যায় কোন অর্গানিজম দিয়ে হয়েছে দেখার জন্য। যদি কালচার করেন রেজাল্ট আসতে 3 দিন টাইম লাগবে। ঠিক আছে, 3 দিন টাইম লাগবে। জন্য এই কালচার আমরা প্রথমেই করতে চাই না, যদি দরকার খুব না হয়। ঠিক আছে, কালচারের জন্য আমরা পরে করি, যদি ট্রিটমেন্টে কাজ না হয় তারপর আমরা কালচার করে সেন্সিটিভিটি টেস্ট করি যে কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ সেটা। ঠিক আছে, তাহলে আগে আমরা মেইনলি কয়েকটা ইম্পর্টেন্ট আল্ট্রাসোনোগ্রাম, সিবিসি, লিভার ফাংশন টেস্ট, এই কয়টা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। আর যদি পাস অ্যাসপিরেট করতে হয় তাহলে তো করবো, কিন্তু এটা হচ্ছে কঠিন প্রসিডিউর, টাকা লাগবে অনেক বেশি একটু। তারপর আসেন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের চিকিৎসা, মেইন জিনিস যে চিকিৎসায় আসি আমরা। চিকিৎসার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে একটু আলাদা আলাদা চিকিৎসা। লিভার অ্যাবসেস 2 প্রকার, আগেই বলছি, পায়োজেনিক আর একটা হইছে অ্যামেবিক। তাহলে দুইটার ক্ষেত্রে আমরা চিকিৎসাও আলাদা আলাদা দিব। যদি কন্ডিশন সিভিয়ার হয় তাহলে প্রথমে হসপিটালাইজেশনের পরামর্শ দিতে হবে। পেশেন্ট যদি আনকনশাস হয়ে যায়, মানে কি অজ্ঞানের মতো হয়ে যায়, মুখে খেতে না পারে, জ্বর যদি অতিরিক্ত 104 ডিগ্রি 5 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই হসপিটালাইজেশন করতে হবে। আর কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট, যেটা এটা স্পেসিফিক না, সাপোর্টিভ ট্রিটমেন্ট নরমাল, মুখে খেতে না পারলে আমার তারে স্যালাইন দিতে হবে, আইভি ফ্লুইড দিব আমরা, নরমাল স্যালাইন বা গ্লুকোজ স্যালাইন যেটা লাগে সেইটা দিব। ডায়াবেটিস থাকলে গ্লুকোজ স্যালাইন দেওয়া যাবে না, সেক্ষেত্রে নরমাল স্যালাইন। আর ডায়াবেটিস না থাকলে আমরা যে কোনো স্যালাইন ডিএ দিতে পারি, এইচএস দিতে পারি, এনএস দিতে পারি, যে কোনোটা। ঠিক আছে, তারপর অ্যানালজেসিক, অ্যানালজেসিক বলতে বোঝাচ্ছে ব্যথা কমানোর জন্য। ব্যথা কমানোর জন্য আমরা এই ক্ষেত্রে অ্যালজিন ইউজ করি প্রথম দিকে। ঠিক আছে, অ্যালজিন আমরা দিতে পারি ইনজেকশন, মুখে খাওয়ার যেটা দরকার হয়। অ্যান্টিপাইরেটিক হিসেবে নাপা দিব জ্বর কমানোর জন্য। আর নিউট্রিশনাল সাপোর্ট, নিউট্রিশনাল সাপোর্ট বলতে খাবারের কথা বোঝাচ্ছে, যদি মুখে খেতে পারে তো খাবে, মুখে খাবার দিব, আর না খেতে পারলে তো স্যালাইন দিচ্ছি আমরা। ঠিক আছে, এবার আসেন স্পেসিফিক ট্রিটমেন্ট, আমরা স্পেসিফিকলি কি কি চিকিৎসা করব। দুইটা ভাগ আছে আমাদের, পায়োজেনিক আর অ্যামেবিক। পায়োজেনিকেরটাই আগে আসি। পায়োজেনিকের ক্ষেত্রে করণীয় কি, আমাদের প্রথমেই হয়েছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। যেহেতু ব্যাকটেরিয়া দেওয়া হয়েছে, আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। আমরা যদি লিভার অ্যাবসেস ডায়াগনোসিস আপনি কইরে ফেলান, অ্যাবসেস আমরা প্রথমেই আইভি শুরু করি সবসময়, আইবি শুরু করি। ঠিক আছে, আগে ওরাল দেই না, আমরা আইবি দিয়ে শুরু করি, কারণ এটা একটু সিরিয়াস কন্ডিশন, এই জন্য আমরা আইবি দেই, তারপরে আমরা ওরাল করি। প্রথমে আমরা মিনিমাম 3 দিন আমরা আইবি দিয়ে এরপর আমরা ওরালে যাবো, লাগলে আরো বেশি দিন বাড়াবো। ঠিক আছে, আইবি অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমাদের চয়েস কি, 3rd জেনারেশন সেফালোস্পোরিন মানে সেপ্ট্রাএক্সন। ঠিক আছে, ফার্স্ট চয়েস আমাদের সেপ্ট্রাএক্সন। যদি সেপ্ট্রাএক্সনে কাজ না হয় তাহলে আরো
বেশি পাওয়ারের যেগুলো আছে যেমন পাইপারাসিলিন, ট্যাজোব্যাক্টাম, অ্যামোক্সিসিলিন, কার্বাপেনাম এগুলাই আমরা যাই, ঠিক আছে। আর সাথে মেট্রোনিডাজলও দেই। মেট্রোনিডাজলও দেই, ক্ষেত্রে 2টা অ্যান্টিবায়োটিক চলে, যে সেপ্টোয়াক্সন দেন সাথে মেট্রোনিডাজলও চলবে, বা যদি অন্য কোনোটা দেন তার সাথে মেট্রোনিডাজল চলবে, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আর স্পেসিফিক যদি অ্যান্টিবায়োটিকের কাজ নয়, আমরা পারকিউটিনাস অ্যাসপিরেশন করি। যদি আল্ট্রাসোনোগ্রামে দেখেন অ্যাবসেসের আকার অনেক বড় হয়ে গেছে বা আর অনেকগুলো হয়ে গেছে, সেই ক্ষেত্রে খালি অ্যান্টিবায়োটিক দিলে হবে না, সেই ক্ষেত্রে আমাদের অ্যাসপিরেশন মানে পাস বের করতে হবে। পাস বের করা যায়, আগেও বললাম যে আল্ট্রাসোনো গাইডেড বা সিটি গাইডেড, এই ক্ষেত্রে আমরা পাস বের করি, ঠিক আছে। পাস বের করি। আর অনেক সময় সার্জিক্যাল ড্রেনেজেরও দরকার হয়, যদি অনেকগুলো ওই যে পোড়া শুনছেন না যে অনেক মুকালা পোড়া হয়, ঠিক আছে, 4-5 মুকালা পোড়া হয়, এটা যদি হয়ে যায় লিভারে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সার্জিক্যাল ড্রেনেজ, সেই ক্ষেত্রে আমাদের অপারেশন করতে হয়। অপারেশন করে আমাদের অ্যাবসেস ড্রেন করতে হয়, এরপর আমরা অ্যান্টিবায়োটিক দিব, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দিব। তাহলে এটা হচ্ছে আমাদের পায়োজনিক লিভার অ্যাবসেসের ট্রিটমেন্ট। আর অ্যামেবিক লিভার অ্যাবসেসের ক্ষেত্রে আমরা কি করি? অ্যামেবিক লিভার অ্যাবসেসের ক্ষেত্রে আর অ্যান্টিবায়োটিকের দরকার হয় না সাধারণত, এই ক্ষেত্রে আমরা শুধু মেট্রোনিডাজল দিই, ঠিক আছে। মেট্রোনিডাজল দিলেই এটা হয়ে যায়, আর কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নাই। মেট্রোনিডাজল একাধারে অ্যান্টিবায়োটিক আর একাধারে অ্যান্টি অ্যামিবাল ড্রাগ, ঠিক আছে। এজন্য আমরা এই ক্ষেত্রে মেট্রোনিডাজল দিই। মেট্রোনিডাজল আইভি বা ওরাল, আমরা সাধারণত আইভি শুরু করি, আগেই বলছি আইভি দিই, তারপর লাগলে আমরা ওরাল করি। এই জায়গায় সুন্দর করে ট্রিটমেন্টটা আবার দেয়া আছে, একটু আমি যেটা বলছি এটি এই জায়গায় দেয়া আছে, দেখেন পায়োজনিক লিভার অ্যাবসেস, অ্যামেবিক লিভার অ্যাবসেস থেকে ট্রিটমেন্ট কতদিন দিতে হবে, কিভাবে দিতে হবে সব লেখা আছে। যেমন অ্যামেবিক এর ক্ষেত্রে আমরা মেট্রোনিডাজল 800 গ্রাম দিই, তো 8 আওয়ারলি 800 গ্রাম, ঠিক আছে। এইটার ডোজটা মনে রাখেন, 800 গ্রাম। এই জায়গায় কিন্তু ওরাল দিলে এই 500 ট্যাবলেট বা 400 ট্যাবলেট দিলে হবে না, একত্রে 2টা ট্যাবলেট করে দিতে হবে। 400 মিলিগ্রামের একত্রে 2টা ট্যাবলেট করে 3 বেলা, মানে একদিনে 6টা ট্যাবলেট দিতে হবে তারে, ঠিক আছে। 6টা ট্যাবলেট দিতে হবে কয়দিনের জন্য? 10 দিনের জন্য। আর যদি এতগুলো ট্যাবলেট পেশেন্ট না খাইতে চায়, সেই ক্ষেত্রে সেকনিডাজল, যে সেকনিড ডিএস পাওয়া যায়, এই সেকনিডাজল আমরা দিয়ে দিই 2 গ্রাম, ঠিক আছে। 2 গ্রাম দিয়ে দিই ডেইলি ফর 5 ডেজ। আর টিনিডাজলও দেওয়া যায়। টিনিডাজল অর্নিডাজল এখন আমরা আগে ইউজ করি না, আমরা সেকনিড অথবা মেট্রিডি ইউজ করি। এর পাশাপাশি আমরা নাইট্রোজক্সানাইট দিই, ঠিক আছে। নাইট্রোজক্সানাইট জক্স নামে পাওয়া যায়, এই জক্স দিয়ে হচ্ছে 500 মিলিগ্রাম 3 দিনের জন্য ডেইলি 2 বেলা করে, ডেইলি 2 বেলা করে, ঠিক আছে। এর অল্টারনেটিভ হিসাবে ডিলক্সানাইট ফিউরেটও ইউজ করা যায়, কিন্তু আমরা এটা দিই না, আমরা জক্সি দিই, ঠিক আছে, জক্সি দিই। আর এতে কাজ না হলে লাস্ট অপশন তো আমাদের আল্ট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন, ঠিক আছে। অ্যাসপিরেশন করে পাস বের করে আনবো, এটা হচ্ছে আমাদের লাস্ট অপশন। আর প্রথম পায়োজেনিক যেটা, সেটা তো আগেই বলছি, ওই কথাই এই জায়গায় লেখা আছে, ঠিক আছে। অন্য কিছু নাই, যা বলছি তাই এই জায়গায় লেখা আছে, নতুন করে কিছু করতে হবে না। তাহলে এই হচ্ছে এর ট্রিটমেন্ট। এবার আসেন, একটা বাদ দিছিলাম, কমপ্লিকেশন। যদি ট্রিটমেন্ট না করেন তাহলে সমস্যা কি? ট্রিটমেন্ট না করলে সমস্যা কি? ট্রিটমেন্ট না করলে আমাদের কি হইতে পারে? সেপ্টিসিমিয়া ডেভেলপ করতে পারে। এই যে পাস যেটা আমাদের হচ্ছে লিভারের মধ্যে, এটা টোটাল রক্তে মিশে সেপ্টিসেমিয়া ডেভেলপ করে ফেলতে পারে, মানে রক্তে ইনফেকশন ছড়াই যায়, এর ফলে শকে যেয়ে মাল্টি অর্গান ফেলার হয়ে মরেও যাইতে পারে পেশেন্ট, ঠিক আছে। কোলানজাইটিস ডেভেলপ করতে পারে। কোলানজাইটিস মানে যে পিত্তথলি আছে, পিত্তথলির মাধ্যমে যে পিত্ত রসটা আসে যে নালীর মাধ্যমে, এই নালীতে ইনফেকশন হইতেছে, ঠিক আছে, এটার নাম হইছে কোলানজাইটিস। আর এছাড়া কি হইতে পারে? এই যে পাঁচটা, এটা রাপচার হয়ে লাঙের ভিতর চলে যেতে পারে, পেটের ভিতর চলে যেতে পারে, ঠিক আছে। যদি লাঙে যায় এমপাইমা হবে, যদি পেটে যায় পেরিটোনাইটিস হবে, যদি হার্টের ভিতর চলে যায় তাহলে পেরিকার্ডাইটিস হবে। এগুলো আমাদের কমপ্লিকেশন, যদি ট্রিটমেন্ট না করেন এগুলো হইতে পারে। এগুলোর ফলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল আমাদের লিভার অ্যাবসেস নিয়ে কথা। লিভার অ্যাবসেস বুঝেন নাই এমন কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, তারপর আমি অন্য আরেকটা টপিকসে যাব। কিছু না বুঝলে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো স্যার, হ্যাঁ বলেন, বলেন, শুনতে পাচ্ছি। বলতেছিলাম স্যার আপনাকে তো দেখা যায় না, আপনি যদি একটু দেখাইয়া একটু প্র্যাকটিক্যালি করেন তাহলে আপনি তো একটু দেখবেন, ভালো। কি প্র্যাকটিক্যাল করতে চাচ্ছেন? কি দেখবেন? ছবি তো দেখতে পাচ্ছেন, আমি তো ছবি পড়াবো, কি দেখবেন? ছবি কোন জায়গা দিয়ে কি কোন তো কিছুই বুঝি না, এরকম আমি যদি এরকম একটা না না বুঝলে তাহলে ক্লাসে আইসেন না, আগে বুঝেন তারপর ক্লাসে জয়েন করেন, চলে যান। হাউ কোশ্চেন করেন না পড়ার বাইরে। কথা, আমি ক্লাসের কোনো নির্দিষ্ট টাইম নেই যে এই টাইমে হইবে এই প্রতিদিন। আপনি সাইলেন্ট হন তো, আপনি চলে যান, আমি এখানে এই কথা সবসময় বলতে আসবেন না। শিওর থাকবো এরকম কোনো ক্লাস নাই, এখন উচিত কথা হবে, এখন আমি চলে যাবো না স্যার।
দেন করেন, আপনারা গ্রহণ করেন। বুঝছেন ভাই, স্যারে কিন্তু বাসা একটু সাবলীল হওয়া দরকার আমার মতে। বুঝছেন, ওই দিন আমি একটা ভিডিওটা আমি ওই দিন আগের বার হইতে পারি নাই, ঠিক সময় পরে শুনছি। স্যার বলতেছে যে আপনারা আমাকে ভাই বলবেন কেন? আমি কি আপনাদের ভাই হয় নাকি? উনি কি কত বড় হয়ে গেছে, তোমরা ভাই বলা যাবে না? ভাই ভাই বলা কি এবার কত বড় অন্যায় হয়ে গেছে নাকি? এরকম ভাই বলতে চান না, ওরা ওইখানে ক্লাস ক্লাস নেয়। ভাই শোনেন, বিষয় হচ্ছে কি, স্যারে তো ভালো করে এই বুঝে, এটা আমরা পানি কি অনলাইনে আছো? জি স্যার, জি স্যার। এরা কারা? এই দুইজন যে রিমুভ করো আগে, আর নাইলে ক্লাস আজকের মতো থাক। এরা কারা? এদের পড়ানো লাগবে না। এরা আমার কি চিনে না নাকি? আসান করতেছি। স্যার আপনি শুরু করেন, দেখতেছি। আচ্ছা, পরের টপিকস আমাদের ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি মানে আমাশয়। আমাশয় সম্পর্কে নাম শুনছেন অনেকেই। ডিসেন্ট্রি কি জিনিস? ডিসেন্ট্রি যে ইনফেকশাস ডিজিজ অফ দা ইন্টেস্টাইন। আমাদের যে নারী বুড়ি আছে, ইন্টেস্টাইন মানে হচ্ছে নারী বুড়ি আমাদের, ঠিক আছে? নারী বুড়ির স্পেশাল একটা জায়গা আছে কোলন। এই জায়গায় যদি ইনফেকশন হয়, এটারই বলা হয় ডিসেন্ট্রি। ডিসেন্ট্রিতে সাধারণত কি হয়? প্যাসেজ অফ লুজ স্টুল, ঠিক আছে? পাতলা পায়খানা হবে। আমাশয় বলে, ওই যে আমজায় বলে অনেকে। তাইলে প্রথমেই হচ্ছে পাতলা পায়খানা, প্যাসেজ অফ লুজ স্টুল, এর সাথে কি হবে? ব্লাড অ্যান্ড মিউকাস, ঠিক আছে? ব্লাড মানে তো রক্ত, আর মিউকাস মানে যেটারে বলে কফ বা আম, যে নামে ডাকে, এইটা দেয়। আর এর সাথে অ্যাবডোমিনাল পেইন মানে পেটে ব্যথা থাকে। টিনেসমাস মানে হচ্ছে কন্ট্রাকশন, এই যে কামড় দিয়ে পেটে ব্যথা, ঠিক আছে? কামড় দিয়া পেটে ব্যথা, এটা থাকবে। আর জ্বর থাকবে। তাহলে ডিসেন্ট্রি হচ্ছে এই একটা ইনফেকশাস ডিজিজ। কোথায় হয়? পেটের যে লার্জ ইন্টেস্টাইন বা আমরা যেটা নাড়ি বুড়ি নামে চিনি, সেটা হবে। এই ক্ষেত্রে কি হয়? আমাদের প্যাসেজ অফ লুজ স্টুল মানে পাতলা পায়খানা, পায়খানার সাথে মিউকাস বা আমজায় অথবা রক্ত যেতে পারে, ঠিক আছে? এবার আসেন ডিসেন্ট্রি টাইপ কত প্রকার। এটাও আগের মতো দুই প্রকার। আগের ক্ষেত্রে বলছিলাম ব্যাকটেরিয়া দিয়ে হয় আর অ্যামিবা দিয়ে হয়, এই ক্ষেত্রেও সেম, ব্যাকটেরিয়া দিয়ে হয় আর অ্যামিবা দিয়ে হয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নাম হয়ে যায় ব্যাসিলারি ডিসেন্ট্রি, ঠিক আছে? ব্যাসিলারি ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি। আর অ্যামিবিক ডিসেন্ট্রি হয় অ্যামিবা দিয়ে। ওই যে আগের যে অ্যামিবা, এই জায়গায় সেম অ্যামিবাই, আলাদা কিছু না, ঠিক আছে? এক জিনিসই। তাহলে ব্যাসিলারি ডিসেন্ট্রি, অ্যামিবিক ডিসেন্ট্রি, দুইটা আমাদের টোটাল, ঠিক আছে? দুইটা। ব্যাসিলারি ডিসেন্ট্রি সাধারণত বাচ্চাদের বেশি হয়, ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে কমন, বাচ্চাদের ক্ষেত্রেই ব্যাসিলারি ডিসেন্ট্রিটা বেশি হয়। সাধারণত কন্টামিনেটেড খাবার দাবার, যেমন রাস্তার পাশের যেসব খাবার দাবার, পানি, যারা হাইজিন ঠিক মতো মেনটেন করে না, মানে অপরিষ্কার থাকে, তাদের ক্ষেত্রেই ব্যাসিলারি ডিসেন্ট্রিটা বেশি হয়। আর অ্যামিবিক ডিসেন্ট্রি সাধারণত অ্যাডাল্টদের বেশি হয়, ঠিক আছে? অ্যাডাল্ট মানে পূর্ণবয়স্কদের, পূর্ণবয়স্কদের। এইটা ওই খাবার দাবারের মাধ্যমে ছড়ায়। দুইটাই হচ্ছে মুখ দিয়ে ঢুকতে হবে। এই জায়গায় কোনো রক্ত দিয়ে ঢুকতে পারে না। দুইটাই মুখের খাবারের মাধ্যমে পানিবাহিত রোগ, সহজে যেটারে বলি আমরা পানিবাহিত রোগ আমরা বলি। তাহলে দুই প্রকার, ব্যাসিলারি আর অ্যামিবিক। এবার আসেন কারণ, কি কি কারণে হতে পারে? ব্যাসিলারি ডিসেন্ট্রির ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়া গুলা সিজেলা, সালমোনেলা, ইকোলাই, ক্যাম্পাইলোব্যাক্টার, এগুলা হইতে দিয়ে হয় সাধারণত, ঠিক আছে? আর অ্যামিবিক ডিসেন্ট্রি অ্যামিবা দিয়েই হয়, একটাই, আর অন্য কিছু নাই। যে স্প্রেড ডিউ টু, একটু আগে আমরা বলতেছিলাম যারা অপরিষ্কার থাকে, যে পোর স্যানিটেশন, ল্যাট্রিনে যাওয়ার পর ঠিক মতো হাত পরিষ্কার করে না, বা দূষিত পানি খায়, ঠিক আছে? বা বস্তিতে থাকে, এক জায়গায় অনেক লোক থাকে, এই সব জায়গার লোকদের সাধারণত এই ডিসেন্ট্রিটা বেশি হয়। তারপর আসেন ক্লিনিক্যাল ফিচার, ঠিক আছে? ক্লিনিক্যাল ফিচার, লক্ষণ। কি কি লক্ষণ হয়? সাধারণ লক্ষণ, জ্বর থাকে পেশেন্টের, প্লাস পানি শূন্যতা দেখা দেয়, আর পাতলা পায়খানা তবে, মানে বাথরুমে যাওয়ার হিস্ট্রি তো বলবেই, সে বারবার টয়লেটে যাচ্ছে। অনেক ক্ষেত্রে কোনো পায়খানা বা মল আসে না, ঠিক আছে? শুধু পানি বের হয়, বা অনেকের ক্ষেত্রে শুধু রক্ত বের হয়, ঠিক আছে? এটা এক একটার ক্ষেত্রে এক একজন এক এক রকম প্রেজেন্টেশন নিয়ে আসে। অনেকের খালি মিউকাস
বের হয়, ঠিক আছে। তাহলে আর স্বাভাবিকের ভিতর এমনি যেসব ফিচার আছে আমাদের, জ্বর থাকে, মেলায় দুর্বলতা থাকে, ডিহাইড্রেশন থাকবেই। কারণ কি, পানি বের হয়ে যাচ্ছে শরীর দিয়ে, এজন্য ডিহাইড্রেশন থাকবে, মানে পানি শূন্যতা থাকবে। এবার ব্যাসিলারি ডিসেন্ট্রির ক্ষেত্রে আলাদা কিছু ফিচার আছে, যেমন হাই ফিভার থাকে, জ্বরের পরিমাণটা বেশি আসে। টিনেসমাস বলছি কি, পেটে কামড় দিয়ে ব্যথা, এই পেটে কামড় দিয়ে ব্যথা আমরা ব্যাসিলারি ডিসেন্ট্রিতে পাই। অ্যাবডোমিনাল ক্রাম্প, পেটে কামড় দিয়ে ব্যথা। তারপর ফ্রিকুয়েন্ট স্মল ভলিউম স্টুল উইথ ব্লাড অ্যান্ড মিউকাস, এই জায়গায় স্টুল বা মলের পরিমাণ নাই বললেই চলে, একদম কম থাকলেও। আর থাকবে কি, এই যে আম আর ব্লাড, রক্ত দুইটা মিশানো থাকবে, ঠিক আছে। ফেনা ফেনা হয়, প্লাস অনেকের খালি রক্ত পড়ে। তারপর পেইনফুল স্ট্রেটিং অ্যাট স্টুল মানে যখন বাথরুম মল ত্যাগ করতে যায় তখন প্রচুর পরিমাণে পেটে কামড় দিয়ে ব্যথা। ওই এক কথাই আগে অ্যাবডোমিনাল ক্রাম্প বলছি, এটার মানে তাই, ঠিক আছে। তাই এবার আসেন অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে কি হয়। অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে এটা গ্রাজুয়াল অনসেট, ক্রনিক কোর্স, মানে এটা একদিনে হয় না, আগেরটা হচ্ছে একদিনে, ব্যাকটেরিয়া দিয়ে হলে একদিনের ভিতরে একদম আমাশয় ডেভেলপ করে যায়, ঠিক আছে। আর অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে এটা ক্রনিক কোর্স, এটা একদিনে হয় না, 3-4 দিন বসে আস্তে 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 সিভিয়ারিটি বাড়ে, ঠিক আছে। সিভিয়ারিটি বাড়ে, পেটে ব্যথা এটাও হয়। জ্বর থাকার না থাকার সম্ভাবনা বেশি, থাকলেও অনেক কম, এটা খুব একটা জ্বর থাকে না। স্টুলের ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হইতে মিউকাসটা থাকে, ব্লাড কম থাকে, ঠিক আছে। ব্লাড কম থাকে কিন্তু মিউকাস বেশি থাকে। এই ক্ষেত্রে ব্লাড খুব একটা থাকে না, বা না থাকলেও চলে, এই জায়গায় কোনো ব্লাডের কথা তেমন একটা আসে না, থাকলেও একদম কম, 2-1 ফোঁটা। আর ব্যাসিলারি ডিসেন্ট্রি আগেরটাই বলছি, ব্লাড দেখা যাবে, ব্লাড থাকবেই ওইটাই, ঠিক আছে, ব্লাড থাকবেই। আর লিভার অ্যাবসেস যাদের, এই যে একটু আগে যেটা পড়াইছি, তাদের ক্ষেত্রে অ্যামিবিক ডিসেন্ট্রি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, ঠিক আছে, সম্ভাবনা বেড়ে যায়। আর অ্যামিবিক ডিসেন্ট্রিতে প্রচুর পরিমাণে ফাউল স্মেলিং থাকে, দুর্গন্ধ থাকে প্রচুর পরিমাণে। বাথরুম করতে গেলে প্রচুর পরিমাণে দুর্গন্ধ আসবে, পেশেন্ট বলবে দুর্গন্ধর কথা, এটা দিয়ে আমরা বুঝতে পারি অ্যামিবিক ডিসেন্ট্রি। তাহলে অ্যামিবিক ডিসেন্ট্রি বোঝার সহজ উপায়, জ্বর থাকবে না, দুর্গন্ধ থাকবে মলের সাথে, প্লাস রক্ত থাকবে না, তাইলে এটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি, ঠিক আছে। আর ব্যাচেলারি ডিসেন্ট্রি হচ্ছে জ্বর থাকবে, রক্ত থাকবে, ঠিক আছে, রক্ত থাকবে আর পেটে প্রচুর পরিমাণে ব্যথা হবে, এটা হচ্ছে ব্যাচেলারি ডিসেন্ট্রি। কমপ্লিকেশন কি কি হতে পারে, কমপ্লিকেশন সিভিয়ার ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মানে প্রচুর পরিমাণে পানি শূন্যতা ডেভেলপ করতে পারে। পানি শূন্যতা হলে পেশেন্ট অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে, অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলতে বোঝাচ্ছে জায়গায় লবণের ঘাটতি, ঠিক আছে, লবণের ঘাটতি, লবণ কমে যায়, সোডিয়াম কমে যায়, ঠিক আছে। এই লবণের ঘাটতি হলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। ইন্টেস্টিনাল পারফরেশন হইতে পারে, আগেই বলছি এটা বসবাস করে কোথায়, নারী বুড়িতে, তাহলে এই নারী বুড়ি ফুটা হয়ে যাইতে পারে, ঠিক আছে, ফুটা হয়ে যাইতে পারে। আর অ্যামিবিক লিভার অ্যাবসেস ডেভেলপ করতে পারে, এই যে যদি অ্যামিবা দিয়ে হয় তাহলে এইখান থেকে অ্যামিবিক লিভার অ্যাবসেস ডেভেলপ করতে পারে। এবার আসেন ইনভেস্টিগেশন, কি কি পরীক্ষা দিবেন। ডিসেন্ট্রির ক্ষেত্রে আমাদের স্টুল এক্সামিনেশন করতেই হবে, ঠিক আছে, আর কোনো ওয়ে নাই। আমরা স্টুল কালচার সাধারণত অন্য সব কিছুতে অ্যাভয়েড করার কথা বলি, যে কালচার করতে টাইম লাগবে আমাদের 3-4 দিন, ঠিক আছে, 3-4 দিন। এই ক্ষেত্রে স্টুল কালচার করাই লাগবে, 3 দিন লাগলেও করাই লাগবে, ঠিক আছে। আর স্টুল এক্সামিনেশনও আমরা করি, এটা বলা হয় স্টুল রুটিন এক্সামিনেশন করে আমরা কি দেখতে পাই, স্টুল কালেক্ট করে এটা আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে যদি ব্যাকটেরিয়া দিয়ে বা ব্যাসিলারি ডিসেন্ট্রি দেওয়া হয় তাহলে নিউমেরাস পাসসেল দেখতে পাই, ঠিক আছে, নিউমেরাস পাসসেল। আরবিসি দেখতে পাই, আরবিসি ওই যে রক্ত পড়ছে, রক্তের ভিতরে আরবিসি থাকে, ওই আরবিসি দেখতে পাই। আর অ্যামিবিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, অ্যামিবিকের ক্ষেত্রে আমরা ট্রোপোজয়েড দেখতে পাই, ঠিক আছে, ট্রোপোজয়েড দেখতে পাই। এই ট্রোপোজয়েড দেখি আমরা চিনে ফেলি যে এটা অ্যামিবিক। ব্যাকটেরিয়াতে কোনো ট্রোপোজয়েড হয় না, প্যারাসাইটে সবসময় ট্রোপোজয়েড হয়। আর স্টুল কালচার করে কোন অর্গানিজম দেওয়া হয়েছে আমরা এটা দেখতে পারি। এই স্টুল কালচার করতে 3 দিন লাগে। অনেকের ক্ষেত্রে আমরা সিগময়েডোস্কোপি করি। সিগময়েডোস্কোপি মানে কি, কোলোনোস্কোপির নাম শুনছেন হয়তো, এই কোলোনোস্কোপির আরেকটা হয়েছে সিগময়েডোস্কোপি, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা সিগময়েড কোলন পর্যন্ত দেখতে পাই, বায়ুপথ দিয়ে ক্যামেরা ঢুকাই আমরা দেখি যে কোন জায়গায় কি ইনফেকশন আছে, ঠিক আছে। আর সেরোলজিক্যাল টেস্ট করা হয় না, ঠিক আছে, করা হয় না। আর সিবিসি করি একটা, সিবিসির ক্ষেত্রে আগের মতোই লিউকোসাইটোসিস পাই, ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়। আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেহেতু হতে পারে, এজন্য একটা ইলেকট্রোলাইট করাবেন। ইলেকট্রোলাইট করলে সোডিয়ামের লেভেলটা চেক করবেন। সোডিয়ামের স্বাভাবিক লেভেল 135 থেকে 145 পর্যন্ত, 135 থেকে 145 পর্যন্ত। যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় তাহলে 135-এর নিচে নেমে আসবে এই ক্ষেত্রে, ঠিক আছে। এবার আসেন ট্রিটমেন্ট, আমরা কিভাবে চিকিৎসা করব। আমরা ফার্স্টই এসে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব। সাপোর্টিভ ট্রিটমেন্টের ভিতর যেহেতু পাতলা পায়খানা মানে মল ত্যাগ হচ্ছে বা পানি যাচ্ছে, শুধু মল ত্যাগ না হলেও এই ক্ষেত্রে
ফার্স্টে আমাদের ওআরএস দিতে হবে ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য। যতবার ওয়াশরুমে যাবে ততবার তারই ওআরএস খাওয়াতে হবে একটা হাফ গ্লাস পানির সাথে গুলে। যদি ওআরএস খাওয়ার মতো কন্ডিশন তার না থাকে, মানে অজ্ঞান হয়ে যায় বা সেমি কনসাস, অজ্ঞানের মতো, মুখ দিয়ে ঠিক মতো খেতে পারবে না, তাদের ক্ষেত্রে আমরা আইভি ফ্লুইড মানে কলেরা স্যালাইন, এই ক্ষেত্রে আমরা দিব কলেরা স্যালাইন। তাদের ক্ষেত্রে কলেরা স্যালাইন দিব। আর খাবার আমাদের লাইট খাবার দিতে হবে, এই ক্ষেত্রে তেল ঠেল জাতীয় খাবার দেয়া যাবে না, ঠিক আছে? অনেকে বলে যে সেদ্ধ ভাত, জাউ ভাত, এই টাইপের খাবার, কোনো তেল তৈলাক্ত খাবার দেয়া এই জায়গায় যাবে না। যদি জ্বর আসে আমরা অ্যান্টিবায়োটিক দিব। আর পেটে ব্যথা হয় যেহেতু, পেটে ব্যথার জন্য অ্যালজিন দিব, অ্যালজিন ট্রাইমোনিয়াম মিথাইল সালফেট বা অ্যালজিন দিব। এবার আসেন স্পেসিফিক ট্রিটমেন্ট, এই ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতেই হবে, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক দেয়াই লাগবে। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা কি দিই? সিপ্রোফ্লক্সাসিন আমাদের পার্টসাইড। যদি প্রথম দিকেই ধরা পড়ে সেই ক্ষেত্রে ওরাল অ্যান্টিবায়োটিক দিলেই হয়, মানে মুখে খাওয়ার ওষুধ দিলেই হয়, মুখে খাওয়ার ওষুধ দিলেই হয়। মুখে খাওয়ার ভিতরে আমাদের সিপ্রোফ্লক্সাসিন আমাদের পার্টসাইড, সিপ্রোফ্লক্সাসিন ডেইলি 2টা করে 500 mg, ডেইলি 2টা করে 7 দিন থেকে 14 দিন পর্যন্ত দেয়া লাগতে পারে, ঠিক আছে? কোর্স অবশ্যই কমপ্লিট করতে হবে, পেশেন্টে বলে দিতে হবে যদি 7 দিনের জন্য দেই অবশ্যই 7 দিন যেন খায়। যদি না ইনকমপ্লিট করে সারান দিয়ে দেয় তাহলে এটা আবার হতে পারে, প্লাস রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে, ঠিক আছে? এজন্য অবশ্যই কোর্স কমপ্লিট করার কথা বলতে হবে। সিপ্রোফ্লক্সাসিনের অল্টারনেটিভ হিসাবে এজিথ্রোমাইসিন দেয়া যেতে পারে। এজিথ্রোমাইসিনের ডোজ হবে ডেইলি একটা করে, ডেইলি একটা করে 5 থেকে 10 দিন, ঠিক আছে? 5 থেকে 10 দিন, আমরা প্রথমে 5 দিন দিই, না কমলে আরো আমরা এক্সটেন্ড করি ডোজ, ঠিক আছে? আর যদি ইনজেকশন দেয়া লাগে সেই ক্ষেত্রে আমরা সিপ্রোফ্লক্সাসিনও দিতে পারি অথবা সেপ্ট্রাক্সনও দিতে পারি, যে কোনো একটা চয়েস করব, ঠিক আছে? বাচ্চাদের হলে, বাচ্চাদের 8 বছরের কম বাচ্চাদের হলে সিপ্রোফ্লক্সাসিন দেয়া যাবে না, ঠিক আছে? তাদের ক্ষেত্রে অবশ্যই সেপ্ট্রাক্সন দিতে হবে। আর ওরাল দিতে গেলে তাদের ক্ষেত্রে আপনারা সেফিক্সিন দিতে পারেন, ঠিক আছে? সেফিক্সিন। বাচ্চাদের কখনো সিপ্রোসিন দেয়া যাবে না, এটা কিন্তু ক্ষতি করে, আমরা কন্ট্রা ইন্ডিকেটেড বলি, দেয়া যায় না। যদি বাচ্চাদের সিপ্রোফ্লক্সাসিন দেন তাদের গ্রোথ ফেলিওর হয়, ঠিক আছে? ঠিক মতো বাড়বে না, প্লাস বোনস এর ক্ষতি করে, হাড়ের ক্ষতি করে, এর জন্য বাচ্চাদের সিপ্রোফ্লক্সাসিন দেয়া যাবে না। বাচ্চাদের ক্ষেত্রে দিতে হবে যদি ইনজেকশন দেন সিপ্ট্রাক্সন, যদি ওরাল দিতে চান সেফিক্সিন, সিরাপ সেফিক্সিন বা ট্যাবলেট সেফিক্সিন, এগুলো আমরা দিই, ঠিক আছে? আর অবশ্যই এই ইমোটিল জাতীয় ড্রাগ অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? এই জায়গায় লেখাই আছে অ্যাভয়েড অ্যান্টিমোটিলিটি ড্রাগ, লোপেরামাইড মানে ইমোটিল। ইমোটিল দেয়া যাবে না, একান্তই দেয়া যাবে না। ইমোটিল যদি দেন পেশেন্টের আরো ক্ষতি হতে পারে, ঠিক আছে? পেশেন্টের আরো ক্ষতি হতে পারে, এজন্য ইমোটিল দেয়া যাবে না। এবার আসেন অ্যামেবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে কি করণীয়? অ্যামেবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে আমরা মেট্রোনিডাজল দিই, ঠিক আছে? এই ক্ষেত্রে আর ব্যাকটেরিয়াল এদের সিপ্রোটিপ্রি এসব দেওয়ার দরকার নেই। যদি আমরা একদম ডায়াগনোসিস করে ফেলতে পারি যে এটা অ্যামেবিক ডিসেন্ট্রি, সেই ক্ষেত্রে আমরা মেট্রোনিডাজল দিব। মেট্রোনিডাজল ডোজ কি 500 বা 400 মিলিগ্রাম ডেইলি, তিনটা সকাল বিকাল রাত, ঠিক আছে? সকাল দুপুর আর রাত করে দিব, এরকম দিব 5 থেকে 7 দিন। প্লাস সাথে আমরা নাইট্রাজঅক্সানাইট যে লেখা নাই এই জায়গায়, ঠিক আছে? আমরা নাইট্রাজঅক্সানাইট দেই, ডিলক্সানাইট দেই না, আমরা নাইট্রাজঅক্সানাইট দেই আগের মতোই। 3 দিন দিব, ডেইলি 2টা করে, ডেইলি 2টা করে, সকাল আর রাত, সকাল আর রাত 3টা, ঠিক আছে? 3টে। এবার একটা কথা আছে, এই যে অনেক সময় আমরা ডায়াগনোসিস তো ওইভাবে করা যায় না যে অ্যামিবিক না ব্যাসিলারিক আলাদা করতে পারতেছেন না, টেস্টের রেজাল্ট আসতে 3 দিন টাইম লাগবে আপনার। 3 দিন তো আমরা ওয়েট করতে পারবো না, তাহলে 3 দিনে কি ট্রিটমেন্ট দেবো? এই ক্ষেত্রে আমরা কম্বাইন্ড থেরাপি দিই, আমরা এমন থেরাপি দিব যাতে দুইটাই কভার করে। এই ক্ষেত্রে আমরা কি একটা অ্যান্টিবায়োটিক চয়েস করি, যেমন ধরেন যদি একটা অ্যাডাল্টের হয়, যদি 25 বছর বয়সী একটা মানুষের হয়, তাহলে আমরা একটা সিপ্রোফ্লক্সাসিন দিব 7 দিনের জন্য, ডেইলি 2টা করে, পাশাপাশি একটা মেট্রিল দিয়ে দিব, ঠিক আছে? মেট্রিল বা মেট্রোনিডাজল দিয়ে দেব 5 থেকে 7 দিনের জন্য, ডেইলি 3টা করে খাবে। পাশাপাশি জ্বর থাকলে প্যারাসিটামল দিব, পেটে ব্যথা থাকলে অ্যালজিন দিব, ঠিক আছে? আর একটু জিঙ্ক দিয়ে দিতে পারেন, জিঙ্ক দেওয়া ভালো, ঠিক আছে? কারণ জিঙ্ক বের হয়ে যায়, এজন্য আমরা একটু জিঙ্ক দিয়ে দিব। এই ট্রিটমেন্টটা আমরা ফলো করি, কারণ আমরা শিওর হতে পারি না যে এটা অ্যামিবিক না ব্যাসিলারি, এজন্য আমরা কম্বাইন্ড থেরাপিটা দিয়ে দেই, ঠিক আছে? আর পেশেন্টের উপদেশ দিবেন এই যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, পানি, পরিষ্কার পানি খাওয়ার জন্য। যদি পানি পরিষ্কার না হয় বয়েলড পানি খাবে, গরম করে ফোটাইয়ে ঠান্ডা করে খাবে, ঠিক আছে? তারপর প্রপার স্যানিটাইজেশন মেনটেন করার জন্য, হাইজিন মেনটেন করার জন্য, এগুলো আমরা পেশেন্টকে উপদেশ দিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল আমাশয়। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন যদি কিছু না বুঝেন। স্যার হ্যাঁ বলেন।
স্যার আমাশয়ের কি কোনো সিভিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডায়রিয়া হলে যেমন স্যালাইন দিয়ে রাখা দরকার পড়ে, এরকম কি কোনো সময় দরকার পড়ে আমাশয়ের হ্যাঁ, ক্ষেত্রে? দরকার পড়তে পারে। পেশেন্টের অবস্থা যদি খারাপ হয়, যেমন পেশেন্ট শুধু বাথরুমে যাচ্ছে, মানে সে আসতে পারতেছে না, দেখা যায় 15 মিনিট পর পর পেটে কামড় দিয়ে বাথরুম হচ্ছে, বাথরুম তো হয় না, পানি পড়ে আর রক্ত পড়ে, ঠিক আছে? সেই ক্ষেত্রে পেশেন্ট দেখা যায় সেমি কনসাস, মানে ঠিক মতো জ্ঞানও থাকে না। এইসব পেশেন্টদের ক্ষেত্রে স্যালাইন দিয়ে রাখতে হয়, আমরা কলেরা স্যালাইন চালু করে রাখি তাদের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার যদি দিনের মধ্যে 5 থেকে 7 বার বাথরুমে যায়, সেক্ষেত্রে যদি ম্যাট্রিল 400 পাওয়ারের দুইটা একসাথে খাওয়া হয়, সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, কিন্তু মেট্রিল খেলে কিছু কমন সাইড এফেক্ট প্রডিউস করে, যেমন মেট্রিল খেলে মুখের রুচি কমে যায়, সে আর ভাত টাত খাইতে চায় না, বা মেট্রিল খাইলে মুখটা একটু মেটালিক টেস্ট হয়ে যায়, মেটাল মেটাল টেস্ট পায়, ঠিক আছে, একটু গন্ধ পায় খাবার দিয়ে, এইসব সিমটম গুলো প্রডিউস করে। এমনি বডির জন্য কোনো ক্ষতি নাই, এতে খাওয়া যাবে, কোনো সমস্যা স্যার নেই। যদি ঠিক হয়ে যায় তাহলে কি অ্যান্টিবায়োটিকের দরকার আছে? আচ্ছা, ঠিক হয়ে গেলে করণীয় কি? অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করতে হবে, কিন্তু মেট্রিল কন্টিনিউ না করলেও চলবে। অ্যান্টিবায়োটিক বলতে বুঝি আমরা এই যে সিপ্রোফ্লক্সাসিন, এজিথ্রোমাইসিন, এটা আমরা যদি 7 দিন লিখে দিবে, 5 দিন লিখে দিই, 5 দিনই কন্টিনিউ করবে পেশেন্ট, ছাড়া যাবে না, ঠিক আছে? না যদি ছেড়ে দেয় তাহলে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, প্লাস ইনফেকশন ঠিক মতো সাবসাইড নাও হইতে পারে। আর এই যে মেট্রিলের ক্ষেত্রে যদি শুরু না করে, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক শুরু না করে, সেক্ষেত্রে কি যদি ঠিক হয়ে যায় ম্যাট্রিলে, তাহলে কি অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার আছে? না না, দরকার নাই, না তাইলে দরকার নাই, তাইলে দরকার নেই। হ্যাঁ, মেট্রিলে অনেকে ঠিক হয়ে যাবে, কারণ এটা অ্যামেবিক ক্ষেত্রে হয়, অ্যামেবিক মেট্রিলি কভার করে। মেট্রিলের কোনো ডোজ নেই, মেট্রিল ইচ্ছা করলে 2 দিন খেয়েও ছাড়তে পারবে, 3 দিন খেয়েও ছাড়তে পারবে, মেট্রিল মেনটেন করার কোনো দরকার নেই। মেট্রিল আমরা বলিও না যে 5 দিন দিছি মানে 5 দিনে সে 15টাই খাবে, যদি সুস্থ হয়ে যায় মেট্রিল বাদ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ইমোটিলের ব্যাপারে একটু বলছিলাম, অনেকে ইমোটিল দিয়ে দেন, ডায়রিয়া একদম ম্যাজিকের মতো কাজ করে। ইমোটিল দেয়া যাবে না, ইমোটিল দিলে পেশেন্ট মরে পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? ইমোটিল দেয়া যাবে না। ইমোটিল দিলে কি সমস্যা? ইমোটিলের কাজ হচ্ছে আমাদের পেটের যে নর্মাল মুভমেন্ট বন্ধ করে দেয়, ঠিক আছে? সাধারণত আমাদের পেটের ভিতর নর্মালি একটা মুভমেন্ট চলে সব সময়, এই মুভমেন্টটা ইমোটিল একদমই বন্ধ করে দেয়, কোনো মুভমেন্ট কি হয় না। এবার আপনি যদি একটা ডায়রিয়ার রোগী বা এই যে ডিসেন্ট্রির রোগী বা আমাশয় রোগীর ইমোটিল খাওয়ান, তাইলে হবে কি? আপনার পেটের ভিতর তো জীবাণু আছে, জীবাণুগুলো তো আটকা পড়ে যাবে, এগুলো আর বের হওয়ার কোনো সুযোগ পাবে না। ইমোটিল খাইলে যে একদম মুভমেন্ট বন্ধ, তাহলে লুমেনের ভিতরে এই সবগুলো আটকা পড়ে যায়, ওই জায়গায় ক্ষতি করবে, এমনকি ইন্টেস্টিনাল পারফোরেশন, ফুটা করে ফেলতে পারে নারী বুড়ি, ঠিক আছে? এই জন্য ইমোটিল দিতে আমরা একদম নিষেধ করি। এই ক্ষেত্রে ইমোটিল দেয়া যায় না, ইমোটিলের ইন্ডিকেশন আলাদা। ইমোটিল আমরা দিই, যেমন আইবিএস এর নাম শুনছেন হয়তো অনেকে, এই আইবিএস জনিত কারণে যদি কারো ডায়রিয়া হয়, মানে এই জায়গায় কোনো ইনফেকশন নাই কিন্তু তার ডায়রিয়া হচ্ছে, এই ক্ষেত্রে আমরা ইমোটিল দিতে পারি। কিন্তু ইনফেক্টিভ ডায়রিয়া বা ইনফেক্টিভ ডিসেন্ট্রি, মানে যেগুলো এই অর্গানিজম দিয়ে হচ্ছে, এইসব ক্ষেত্রে ইমোটিল একদমই দেয়া যাবে না। ইমোটিল গ্রামের দিকে প্রচুর পরিমাণে ম্যাল প্র্যাকটিস করে, এইসব দিয়ে দেয়, ঠিক আছে? এইসব দেওয়া যাবে না। ইমোটিল দিলে পেশেন্ট কিন্তু এরকম খারাপ হয়ে যাইতে পারে, তখন কিন্তু আর করার কিছু থাকবে না, এটার প্রিভেন্ট করার আর কিচ্ছু নাই, তখন আমাদের অপারেশন করতে হয় যদি নারী বুড়িতে একবার প্যাচ লাগে যায় বা এরকম ফুটা হয়ে যায়। আর জিঙ্কের কথা বলছিলাম, জিঙ্কের ডোজ 7 দিন দিবেন, ঠিক আছে? 7 দিন জিঙ্কের ডোজ আমরা 7 দিন দেই, ডেইলি 2টা করে অ্যাডাল্টদের ক্ষেত্রে। ওকে স্যার। স্যার আমার একটা কারো প্রশ্ন কিছু? ছিল। হ্যাঁ বলেন। স্যার আমার একটা রোগীর মানে বাথরুম তার অনেক হার্ড হয়ে গেছে, সেক্ষেত্রে যদি জোর করে বাথরুম করতে চায় তাহলে বাথরুমের সাথে রক্ত পড়ে, সেই জন্য কি ট্রিটমেন্ট দিতে পারি? আচ্ছা হ্যাঁ, এর জন্য কি ট্রিটমেন্ট? এটা কোষ্ঠকাঠিন্য হয়েছে, কোষ্ঠকাঠিন্যর ফলে অনেক সময় এরকম ব্লাড আছে, যেহেতু জোর করে দেয় এই সময় হচ্ছে টিয়ারিং হয়। এই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রথমে সিরাপ দিয়ে ট্রাই করতে হবে, ল্যাক্সেটিভ জাতীয় যেসব সিরাপ আছে বাজারে, অ্যাবোল্যাক, তারপর মম, ঠিক আছে, এই সব জাতীয় সিরাপ দিয়ে ফার্স্টে ট্রাই করবেন যে ঠিক হচ্ছে কিনা। অ্যাবোলাক দিবেন, অ্যাবোলাক সব থেকে ভালো মোটামুটি। অ্যাবোলাকের ক্ষেত্রে এই ক্ষেত্রে ডোজ দিবেন রাতে 3 চামচ, সকালে 3 চামচ, ঠিক আছে? এবার অ্যাবোলাকে যদি কাজ না হয় এই পেশেন্টের, অ্যাবোলাক সে অলরেডি খেয়েছে কিন্তু কোনো উপকার হয় না, সেই ক্ষেত্রে করবেন কি? সেই ক্ষেত্রে হচ্ছে গ্লিসার
গ্লিসারিন সাপোজিটরি, গ্লাইসাপ নামে সাপোজিটরিটা আছে। এই গ্লাইসাপ সাপোজিটরি 4টা একত্রে দিতে হবে, ঠিক আছে? পরপর 4টা দিতে হবে, একটা দিলে কিন্তু কোনো কাজ হবে না। এই ক্ষেত্রে গ্লাইসাপ সাপোজিটরি 4টা তারে দিয়ে দিবেন, ঠিক আছে? এই 4টা দিলেই দেখা যাবে যে এটা মোটামুটি ঠিক হয়ে আছে। আর তাতেও যদি ঠিক না হয় তাহলে আমরা এনেমা দিই, ঠিক আছে? এনেমা দিলে এটা ঠিক হয়ে যায়। এনেমা। হ্যাঁ, এনেমা এখন কিনতেই পাওয়া যায়, আগে তো বানাই দিত ওই যে সাবান পানি গোলা টোলা দিয়ে। এখন কিনতে পাওয়া যায় এনেমা, একদম পার রেক্টাল ইউজের জন্য কিনতেই পাওয়া যায়। এনেমা সিমপ্লেক্স নামে কিনতে পাওয়া যায়, এটা বললেই হবে, বড় বড় দোকানে আছে, পাওয়া যায়, ঠিক আছে? রেডি করাই থাকে, এটা পার রেক্টাল ইউজ করলে মানে পায়ু পথে ইউজ করলে দেখা যায় তার বাথরুম হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। স্যার কারো কিছু জানার না থাকলে আজকের ক্লাস শেষ করতেছি।